হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোজ স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024-এর জন্য টার্গেট করে রয়েছো, তোমাদের জন্য এই কম্পোজ স্টাডি ইউটিউব চ্যানেলেই জীবন বিজ্ঞানের বিভিন্ন টপিকের উপর অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি, আর এখন যে টপিকটি আমাদের চলছে সেটি হলো বংশগতি। আমরা গত ক্লাসে বংশগতির যে সমস্ত শব্দ আমাদের টার্মগুলো জানা প্রয়োজন সেই সমস্ত আমরা জেনেছি। আজকে আমরা বংশগতির পার্ট 2-তে যাব, যেখানে আমরা এক সংকর জনন, দ্বিসংকর জনন এই সমস্ত কিছু সম্পর্কে জানবো। ঠিক আছে, আজকের ক্লাসটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমরা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবে, কমপ্লিট ভিডিওটি দেখবে, আর আমি কি বলছি সমস্তটা শুনবে। আর এক্সট্রা যা যা কিছু লিখবো বা এক্সট্রা টপিক লেখা থাকবে সেই সমস্ত কিন্তু তোমরা খাতায় অবশ্যই লিখে রাখবে। খাতায় যদি লেখা থাকে তাহলে কিন্তু তোমাদের রিভিশনের জন্য ভালো হবে। আবারও বলছি, আজকের টপিক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকেই কোশ্চেন আসে। ঠিক আছে, চলো। তোমরা যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে না থাকো তাহলে অবশ্যই সেখানে জয়েন করো। ঠিক আছে, আমাদের ক্লাস পিডিএফ, তারপর বিভিন্ন ক্লাসের যে আপডেট রয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়। এছাড়াও তোমরা যদি এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে জয়েন করতে পারো। সেখানে প্রতিনিয়ত নতুন নতুন কোশ্চেন আপলোড করা হয়। ঠিক আছে, তোমরা সেখানেও কিন্তু প্র্যাকটিস করতে পারো। তাহলে চলো, আজকে আর কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি, দেখি কী আছে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন বলেছে, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছে কতগুলি বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। ঠিক আছে, মেন্ডেল কোন গাছের উপর পরীক্ষা করেছিল? সেটা হলো মটর গাছের উপরে। ঠিক আছে, তিনি যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন সেগুলো কতগুলো ছিল? অপশান দেওয়া আছে 7টি, 7 জোড়া, 6টি, নাকি 14 জোড়া। দেখো, এই টি আর জোড়া এর মধ্যে দারুণ কনফিউশন হয়। ঠিক আছে, তাই কত জোড়া এবং কতটি দুটোই তোমাদের মাথায় রাখতে হবে। এটা প্রথম প্রশ্ন আর খুব ইজি কোশ্চেন, আশা করছি তোমরা সকলেই আনসার দিতে পারবে। এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার বি, 7 জোড়া। 7 জোড়া অথবা 14টি। ঠিক আছে, তাহলে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছে 7 জোড়া অথবা 14টি বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। এবার এই 7 জোড়া বা 14টি বৈশিষ্ট্য কী কী ছিল সেটা দেখব। দেখো, এখানে দেওয়া আছে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এখানে। ঠিক আছে, এটা হলো ক্যারেক্টার, আর এগুলো যে রয়েছে এই প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে টোটাল 14টা বৈশিষ্ট্য দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, আর নিচে 7টা, টোটাল 14টি বৈশিষ্ট্য অথবা 7 জোড়া বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো এবারে কোশ্চেন এখান থেকে কীভাবে আসতে পারে, প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থেকে। এভাবে দিতে পারে যে ফুলের বর্ণের মধ্যে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি। তাহলে এই চারটি কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে প্রকট বৈশিষ্ট্য কোনগুলো আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনগুলো। ঠিক আছে, আমরা এখান থেকেও 2-1টা কোশ্চেন করব প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উপরে। চলো নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্নেই দেওয়া আছে মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি সেটা আগে জানি। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো সেই সমস্ত বৈশিষ্ট্য যেটি প্রকাশ পায় না। ঠিক আছে, হেটেরোজাইগাসে প্রকাশ পাবে না। মানে যেমন ধরো, আমরা লম্বা এবং খাটোর ক্ষেত্রে কি ইউজ করে থাকি? ক্যাপিটাল টি, স্মল টি। এবারে প্রচ্ছন্নর ক্ষেত্রে কি হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি আমাদের খাটো, যখন দুটো টি একসাথে হবে, ঠিক আছে, হোমোজাইগাস হবে, তখনই এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে, যেটাকে আমরা খর্ব অথবা খাটো বলবো। এটা আমরা আগের ক্লাসে দেখেছি। তোমরা যদি সেই আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসটি দেখবে। সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখা প্রয়োজন এই পরের ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য। ঠিক আছে, দেখো এখানে বলেছে মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো। অপশান দেওয়া আছে কুঞ্চিত বীজ, বেগুনি রঙের ফুল, হলদে রঙের বীজ, নাকি কাক্ষিক মুকুল। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, কুঞ্চিত বীজ। ঠিক আছে, কুঞ্চিত বীজ হলো মটর গাছের কি একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, মটর গাছের একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো কুঞ্চিত বীজ। দেখো এখানে এই যে দেওয়া আছে, দেখো কুঞ্চিত বীজ, ঠিক আছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর গোলাকার বীজ যদি হয় সেটি হয়ে যাবে কি প্রকট বৈশিষ্ট্য। বোঝা গেল? ঠিক আছে, আর কাক্ষিক মুকুল বা কাক্ষিক ফুলের অবস্থান এটা প্রকট, আর যদি আমরা এখানে দেখি শীর্ষস্থ, ঠিক আছে, একদম শীর্ষে যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রচ্ছন্ন। চলো, বুঝতে পারলে এতদূর পর্যন্ত? নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখব। বলেছে মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে প্রকট গুণটি হলো। আমরা যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য দেখলাম সেখানে প্রকট গুণ কোনটি? প্রচ্ছন্ন দেখলাম, এবারে প্রকট। অপশান দেওয়া আছে বেটে গাছ, সাদা ফুল, হলদে বীজত্বক, নাকি কুঞ্চিত বীজ। তোমরা নিজের আগে আনসার পিক করবে, তারপরেই সলিউশন দেখবে। ঠিক আছে, আর যেখানে যেখানে তোমাদের ভুল হচ্ছে সেটা কিন্তু আরেকবার করে তোমরা রিভিশন দিয়ে নেবে, তাহলে দেখবে সেই টপিকটি তোমার কমান্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো দেখি। এখানে বলেছে যে প্রকট গুণটি হলো। প্রকট গুণ কোনটি?
এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান সি, হলদে বীজত্বক। ঠিক আছে, হলদে বীজত্বক হলো প্রকট গুণ। কারেক্ট আনসার হলো সি। নেক্সট দেখব 4 নম্বর প্রশ্ন। এখানে এটি সিম্বল দেওয়া আছে, এটি কিসের প্রতীক? এই সিম্বল দ্বারা আমরা কি বোঝাই? অপশান দেওয়া আছে উভলিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ নাকি কোনোটি নয়। খুব ইজি কোশ্চেন। ঠিক আছে, এটা রাইট আনসার হয়ে যাবে অপশান এ, উভলিঙ্গ। এই চিহ্ন দ্বারা আমরা উভলিঙ্গ বোঝাই, আর এই চিহ্ন যদি থাকে এটার দ্বারা আমরা কি পুংলিঙ্গকে বোঝাবো, আর যদি শুধু এটা থাকে তাহলে এটার দ্বারা আমরা স্ত্রীলিঙ্গকে বোঝাবো। ঠিক আছে, তাহলে পুংলিঙ্গ হলো যদি শুধু মাথায় থাকে, আর নিচের দিকে যদি থাকে তাহলে স্ত্রীলিঙ্গ, আর মাথায় এবং নিচে উভয় দিকেই যদি থাকে তাহলে আমরা সেটাকে কী বলবো? উভলিঙ্গ বলবো। বুঝতে পারলে? চলো 5 নাম্বার বলেছে যে মেন্ডেলের সূত্র যে নামে পরিচিত। মেন্ডেল যে সূত্রগুলো দিয়েছিল, মেন্ডেল এক সংকর জনন এবং দ্বিসংকর জননের উপরে বিভিন্ন রকম সূত্র দিয়েছেন, সেই সূত্রগুলো কী নামে পরিচিত? অপশান দেওয়া আছে মেন্ডেলবাদ, এক সংকর জনন, জেনেটিক্স নাকি দ্বিসংকর। এটার কারেক্ট আনসার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার এ, মেন্ডেলবাদ। ঠিক আছে, মেন্ডেল যে সূত্রগুলো দিয়েছিল সেটাকে মেন্ডেলবাদ বলা হয়। যেমন ডারউইন যে সমস্ত সূত্র দিয়েছিল সেই সমস্ত সূত্রকে আমরা ডারউইনবাদ বা ডারউইনিজম বলি। ঠিক আছে, মেন্ডেল যে সমস্ত সূত্র দিয়েছে সেগুলোকে আমরা মেন্ডেলবাদ অথবা মেন্ডেলিজম রুলস বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এই 5 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা দেখলাম। এতদূর পর্যন্ত তোমরা দেখার পরে বুঝতে পারছো যে কোশ্চেনগুলো কীরকম তোমাদের মনে হচ্ছে। পরীক্ষার জন্য একদম উপযুক্ত প্রশ্ন কিন্তু এগুলোই। তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে দিও, যাতে একটিও নোটিফিকেশান তোমাদের মিস না হয়। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, আর বন্ধুবান্ধব এবং ফ্যামিলি সদস্য যারা এএনএম জিএনএমের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো দেখছি 6 নম্বর প্রশ্ন কী আছে। 6 নম্বর প্রশ্নে বলেছে প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? বংশগতির সূত্র, বংশগতির সাথে সম্পর্কযুক্ত বিজ্ঞানী কে? সংকরায়ন, প্রজনন বা সংকরায়নের মাধ্যমে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন? অপশান দেওয়া আছে জ্যা ব্যাপিস দ্য ল্যামার্ক, গ্রেগার জোহান মেন্ডেল, চার্লস ডারউইন নাকি স্ট্যানলি মিলার। এখানে তোমাদের কারেক্ট আনসার কী হবে? খুব ইজি। ঠিক আছে, সকলেই আনসার করতে পারবে। রাইট আনসার হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি, গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেলই প্রজনন পরীক্ষা বা সংকরায়নের মাধ্যমে বংশগতির বিভিন্ন সূত্র আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখবে। চলো নেক্সট। আচ্ছা এখানে আরেকটু আমরা দেখে নিই যে এখানে এই যে জ্যা ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক দেওয়া আছে, এই ল্যামার্ক কী করেছিলেন? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই সূত্রটি দিয়েছিলেন। আর ডারউইন দিয়েছিলেন প্রকৃতির দ্বারা নির্বাচন। আর স্ট্যানলি মিলার, এই স্ট্যানলি মিলার পড়বো আমরা তোমার বিবর্তন চ্যাপ্টারে। তিনি রাসায়নিক বিবর্তন এটার এক্সপেরিমেন্ট করেছিলেন স্ট্যানলি মিলার। ঠিক আছে, চলো 7 নম্বর প্রশ্ন বলেছে মেন্ডেল এক সংকর ও দ্বিসংকর জনন পরীক্ষায় জনিত্রী জনু এবং প্রথম অপত্য জনুতে যথাক্রমে ড্যাশ ড্যাশ করেছিলেন। মানে মেন্ডেল এক সংকর যখন করিয়েছিল আর দ্বিসংকর জনন যখন করিয়েছিল তখন জনিত্রী জনু, ঠিক আছে, প্যারেন্টস, আর প্রথম অপত্যে মানে F1 জেনারেশনে তিনি কোন কোন পরাগযোগ করেছিলেন? অপশান দেওয়া আছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ, স্বপরাগযোগ ও স্বপরাগযোগ, ইতর পরাগযোগ ও ইতর পরাগযোগ নাকি ইতর পরাগযোগ ও স্বপরাগযোগ। কনসেপচুয়াল একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনও বটে। ঠিক আছে, এটা রাইট আনসার কী হয়ে যাবে? নিজেরা আগে আনসার করবে। আশা করছি তোমরা সকলেই ডি দিয়েছ। এটা রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি। প্রথমে করিয়েছিলেন ইতর পরাগযোগ আর তারপর করিয়েছিলেন স্বপরাগযোগ। এবার এটা বুঝবো কিভাবে? দেখো এখানে পুরো ক্রসটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো সবার প্রথমে তিনি কী নিয়েছিলেন? ধরো ক্যাপিটাল টি, এটাকে আমরা কি বলবো? লম্বা মটর গাছ। আর স্মল টি এটাকে আমরা কি বলবো? খাটো মটর গাছ। ঠিক আছে, ক্যাপিটাল টি হলো লম্বা, আর স্মল টিকে আমরা বলবো খাটো অথবা খর্ব। ঠিক আছে, এবারে এদের মধ্যে সংকরায়ন করালে আমরা এটাকে কি বলবো? ইতর পরাগযোগ বলবো। দেখো দুটি কিন্তু আলাদা আলাদা রয়েছে, একটি হলো লম্বা মটর গাছ আর একটি হলো খাটো মটর গাছ। তাহলে দুটো গাছ কি আলাদা, আর দুটি গাছের ফুলের মধ্যে যদি সংকরায়ন করানো হয় তাহলে আমরা পরাগযোগ ঘটানো হয় তাহলে আমরা তাকে কি বলি? ইতর পরাগযোগ। এবারে এখান থেকে একটা গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল টি, এখান থেকে একটা গ্যামেট তৈরি হবে স্মল টি। এবারে ক্যাপিটাল টি স্মল টি একসাথে যুক্ত হয়ে তৈরি করবে ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? লম্বা বলবো, কারণ এখানে এই যে ক্যাপিটাল টি যে রয়েছে এটি হলো প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধুমাত্র হোমোজাইগাসে এক্সপ্রেস করে, হেটেরোজাইগাসে কিন্তু প্রকট বৈশিষ্ট্যই এক্সপ্রেস করে। ঠিক আছে, এটা হলো লম্বা। এরপরে আমরা কি করি? এটাকে আমরা F1 জেনারেশন বলি। ঠিক আছে, বা প্রথম অপত্য জনু।
তারপর কি করি আমরা, তারপর এই যে আমরা ক্যাপিটাল টি আর স্মল টি পেলাম, এটাকে কি করি, আবার ক্যাপিটাল টি স্মল টির সাথেই সংকরায়ন করি। এটাকে আমরা সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ বলে থাকি। এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে দুটি গ্যামেট তৈরি হবে, একটি ক্যাপিটাল টি একটি স্মল টি। এখান থেকে দুটি গ্যামেট তৈরি হবে, একটি ক্যাপিটাল টি একটি স্মল টি। তারপর এই ক্যাপিটালটির সাথে এই ক্যাপিটালটি করে হবে ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি স্মল টির সাথে ক্যাপিটাল টি স্মল টি, এই স্মল টি ক্যাপিটালটির সাথে ক্যাপিটাল টি স্মল টি, আর এই স্মল টির সাথে স্মল টি। এই যে আমরা অপত্যগুলো পেলাম, এটাকে আমরা বলবো F2 বা দ্বিতীয় অপত্য জনু। ঠিক আছে, বুঝতে পারলে কী করলাম? দেখো, যা এক্সট্রা করে লেখানো হবে সেগুলো কিন্তু তোমরা ভিডিও পজ করে তৎক্ষণাৎ খাতায় লিখে রাখবে, কারণ এগুলো কিন্তু পিডিএফে পাওয়া যাবে না। ঠিক আছে, পিডিএফে শুধুমাত্র তোমরা কোশ্চেনগুলোই পাবে, এক্সট্রা যে সমস্ত কিছু লেখানো হবে সেগুলো কিন্তু পিডিএফে থাকবে না। তাই তোমরা অবশ্যই এক্সট্রা যে পেজ নিয়েছো সেই পেজে কিন্তু লিখে রাখবে। দেখো, 8 নম্বর প্রশ্নে বলেছে যে প্রদত্ত কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ইস্টু বেটে সমান 1:1 হবে। ঠিক আছে, নিচে এই যে 4টি ক্রস দেওয়া আছে, এই 4টি ক্রসের মধ্যে কোন ক্রসটি করানোর পর লম্বা গাছ এবং বেটের মধ্যে অনুপাত হবে 1:1, মানে যতগুলো লম্বা তৈরি হবে ঠিক ততগুলোই বেটে তৈরি হবে। তাহলে এখানে সবগুলো ক্রস তোমরা করবে, আমি ডাইরেক্ট যেটা আনসার সেটা করে দেখিয়ে দেব। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। আশা করছি তোমরা সকলেই করেছো প্রথমে, তারপরেই আনসার বের করেছো। দেখো, আনসার ডি হবে, কীভাবে হবে সেটা দেখিয়ে দিই। এখানে কী দেওয়া আছে, ক্যাপিটাল টি স্মল টি, এটা একটা হেটেরোজাইগাস কন্ডিশন, আর এখানে স্মল টি এটি একটি হোমোজাইগাস কন্ডিশন। ঠিক আছে, এবারে ক্যাপিটাল টি স্মল টির থেকে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি গ্যামেটে যাবে, আর এখান থেকে একটি আসবে, সেটা হলো স্মল টি। এবারে যখন এটার ক্রিস ক্রস করবে তখন কী হবে, ক্যাপিটাল টি আর স্মল টি। দেখো, এখানে ক্যাপিটাল টি স্মল টি এটা কী হবে, লম্বা, যেহেতু একটি প্রকট রয়েছে। আর এখানে স্মল টি কী হবে, এটি হবে খাটো, কারণ এটি হলো হোমোজাইগাস কন্ডিশন, আর এখানে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেওয়া আছে, তাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে। ঠিক আছে, তাহলে একটা লম্বা পাবো আর একটা খর্ব পাবো। তাহলে দেখো, লম্বা আর খর্ব দুটো ইস্টু কত হলো, 1:1। এই জন্যই এটার আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি। এবারে যদি তোমরা চাও তাহলে দেখো, আমি অন্য একটি ক্রস তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, বি নাম্বার ক্রসটি করাচ্ছি। দেখো, এখানে ক্যাপিটাল টি স্মল টি দেওয়া আছে। এখানে ক্যাপিটাল টির থেকে একটি বেরোবে ক্যাপিটাল টি, আর ক্যাপিটাল টি স্মল টির থেকে দুটি গ্যামেট পাওয়া যাবে, ক্যাপিটাল টি আর হলো স্মল টি। ঠিক আছে, এবারে যখন ক্রস করাবে তখন ক্যাপিটাল টি, আর এখানে ক্যাপিটাল টি স্মল টির থেকে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখানে দেখো, এটাও লম্বা, এখানে কিন্তু খাটো পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, দুটি হলো লম্বা, তাহলে এটা আমাদের আনসার হবে না। এভাবে এ আর সিও কিন্তু আমাদের আনসার হচ্ছে না, আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখব, 9 নম্বর প্রশ্ন বলেছে বিশুদ্ধ বেটে মটর গাছের জিনোটাইপ হলো। ইম্পর্ট্যান্ট আর ইজি, এ ধরনের কোশ্চেনই এএনএম জিএনএমে আসে। একদম ডাইরেক্ট কোশ্চেন থেকে যেগুলোতে আনসার বেরোবে সেই ধরনের প্রশ্নই এএনএম জিএনএমে আসে। বিশুদ্ধ বেটে মটর গাছের জিনোটাইপ, যেহেতু বেটে বলেছে, এটি একটি কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বেটে হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে কখন, হোমোজাইগাসে। ঠিক আছে, হোমোজাইগাসে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, স্মল টি। এটি হলো বিশুদ্ধ মটর গাছের জিনোটাইপ। ঠিক আছে, দেখো নেক্সট 10 নম্বর প্রশ্নে বলেছে এক সংকর জননে প্রথম F1 জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায়। ঠিক আছে, এক সংকর জননে যখন F1 জনুতে যে উদ্ভিদটি তৈরি হবে সেই উদ্ভিদের মধ্যে কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে। অপশন দেওয়া আছে প্রচ্ছন্ন, প্রকট, প্রকরণ নাকি বংশগতি। ঠিক আছে, তোমরা নিজেরা আগে ক্রসটি করবে, তারপরেই আনসার দেখবে আমি কিভাবে করলাম, সেটা তোমাদের সাথে মিলল কিনা সেটা তোমরা অবশ্যই চেক করবে। ঠিক আছে, এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, প্রকট বৈশিষ্ট্যটি কিন্তু প্রকাশ পাবে F1 জনুতে। ঠিক আছে, ক্রস করানোর পর F1 জনুতে যে উদ্ভিদটি তৈরি হবে সেখানে প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে। এবারে কিভাবে ক্রসটা কি হয়েছে সেটা দেখব। এক সংকর জননের ক্রস একটাই, আর সেটাই তোমাদের আমি বারবার দেখাচ্ছি। দেখো, এখানেও তাই করব যে ক্যাপিটাল টি এটা হলো লম্বা মটর গাছ, আর স্মল টি এটি হলো খাটো মটর গাছ। ঠিক আছে, এই দুইয়ের মধ্যে যখন আমরা সংকরায়ন ঘটাবো বা ক্রস করাবো তখন এখান থেকে একটি গ্যামিট তৈরি হবে, সেটা হলো ক্যাপিটাল টি, এখান থেকে একটি গ্যামিট তৈরি হবে, সেটি হলো স্মল টি। আর এই দুই গ্যামিট যুক্ত হয়ে কি তৈরি করবে, ক্যাপিটাল টি আর স্মল টি। ঠিক আছে, এটি কি, এটি হলো হেটেরোজাইগাস। দেখে বোঝা যাচ্ছে যে দুটি আলাদা আলাদা, মানে এটি হেটেরোজাইগাস। আর এটাকে আমরা কি বলবো, লম্বা বলবো।
কারণ শঙ্করে সবসময় প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, আর যদি হোমোজাইগাস হয় তাহলে সেখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ পাওয়ার চান্স থাকে যদি দুটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অ্যালিলই থাকে। ঠিক আছে, তাহলে এটা লম্বা হবে। আর লম্বা বৈশিষ্ট্য কি? প্রকট বৈশিষ্ট্য, কারণ আমরা প্রথমেই যখন সংকলন করিয়েছি তখন এটা হলো লম্বা, এটা প্রকট বৈশিষ্ট্য ছিল, আর এটা হলো খাটো, এটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে আমাদের বাইরে থেকে যদি আমরা দেখি মটর গাছটিকে F1 প্রজন্মে, মানে এটা তো F1 জনু, F1 জনুতে যে গাছটি তৈরি হবে সেটা আমরা বাইরে থেকে যদি দেখি তাহলে সেটা হবে লম্বা। ঠিক আছে, তাই আমরা বলবো যে প্রকট বৈশিষ্ট্যটি সেখানে লক্ষ্য করা যাবে। বুঝতে পারলে? তাহলে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখব। বলেছে দুটি সংকর লম্বা মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানো হলে F1 জনুতে পাওয়া যাবে। সংকর লম্বা মটর গাছের মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাই তাহলে সেখানে F1 জনুতে যে গাছগুলো তৈরি হবে সেই গাছগুলোর মধ্যে কত % লম্বা এবং কত % খর্ব তৈরি হবে। এখানে কোশ্চেন দেখো এক সংকর জননী অবশ্যই করতে হবে, কিন্তু এখানে বলে দেওয়া আছে সংকর লম্বা মটর গাছের মধ্যে। ঠিক আছে, সংকর হতে হবে, আমাদের হোমোজাইগাস হলে চলবে না, আমাদের হেটেরোজাইগাসের মধ্যে করাতে হবে। চলো এটা আমরা ক্রসের মাধ্যমে করব, তোমরা আগে নিজেরাই করবে। ঠিক আছে, ক্রস তোমরা করতে পারো তো? যেভাবে করাচ্ছি বুঝতে পারছো তো? যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু যে ক্রস তোমরা বুঝতে পারছো না। দেখো আমি আবার একবার সেই ক্রসটি করাবো সংকরের মাধ্যমে। আমরা হোমোজাইগাসের ক্রস দেখেছি, এবারে হেটেরোজাইগাসের ক্রস দেখব। দেখো হেটেরোজাইগাস যেহেতু বলেছে তাই আমাদের দুটি অ্যালিল কী হবে? আলাদা আলাদা হবে। ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টি, দুটি সংকর মটর গাছ, তার মধ্যে যখন ক্রস করাবো তখন এখান থেকে আমাদের দুটি গ্যামিট তৈরি হবে, একটা হলো ক্যাপিটাল টি, একটা স্মল টি। এখান থেকে দুটি তৈরি হবে, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এবারে আমরা সাধারণত কী করি? চেকার বোর্ড তৈরি করি। ঠিক আছে, চেকার বোর্ড তৈরি করি। চেকার বোর্ডের মাধ্যমে আমরা এই সমস্ত সংকরের F1 জনুতে কী তৈরি হবে সেটা বের করি। দেখো এই গাছের ক্ষেত্রে দুটি গ্যামেট, এই গাছের ক্ষেত্রে দুটি গ্যামেট তৈরি হবে। উপরে যে কোনো একটা গাছের গ্যামেট দুটো লেখো, তারপর নিচে যে কোনো আরেকটি গাছের যে গ্যামেট থাকবে সেই গ্যামেট দুটো লেখো। লিখলে এবারে এইটির সাথে এইটি লেখো, ক্যাপিটাল টি, এইটির সাথে এইটি লেখো, ক্যাপিটাল টি স্মল টি, এইটির সাথে এইটি লেখো, ক্যাপিটাল টি স্মল টি, আর এখানে স্মল টি। তাহলে এবারে দেখো আমাদের এখানে ক্যাপিটাল টি একটা তৈরি হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি একটা তৈরি হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি আরেকটা, আর হলো স্মল টি আরেকটা। এবারে আমাদের কোশ্চেনে কী বলেছে যে কত % লম্বা আর কত % খাটো তৈরি হবে। আমাদের কিন্তু জিনোটাইপ জিজ্ঞেস করেনি, আমাদের ফিনোটাইপ জিজ্ঞেস করেছে। ঠিক আছে, মানে বাইরে থেকে কতগুলো গাছ লম্বা দেখতে হবে। তাহলে এবারে দেখো এখানে চারটি যেহেতু উদ্ভিদ তৈরি হয়েছে, এটা 25%, এটা 25%, এটা 25%, এটাও 25%, তাহলে কত হচ্ছে? 100% হয়ে যাচ্ছে টোটাল। 4 25 100। এবারে এটা 25, এটা 25, এটা 25, এই তিনটি কি লম্বা? তাহলে 3 25 75% হলো আমাদের লম্বা, আর এটি একটি হলো শুধুমাত্র খাটো, যেটা 25%। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে 75% লম্বা আর 20% খাটো। ঠিক আছে, দেখো এখানে কোন অপশানটি আমাদের রাইট আনসার হয়ে যাবে? অপশান নাম্বার সি, 75% লম্বা হবে আর 25% খাটো হবে। তাহলে কীভাবে করলাম বুঝতে পারলে? এখানে কিন্তু বলেছিল আমাদের সংকর লম্বা মটর গাছ, সেই হিসেবেই আমরা হেটেরোজাইগাস দিয়ে ক্রসটি সম্পন্ন করলাম। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখব। এখানে বলেছে ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টি ক্রসের ক্ষেত্রে 500টি উদ্ভিদের মধ্যে কয়টি সংকর অপত্য তৈরি হবে। ঠিক আছে, এটি মাত্রই আমরা করলাম যে দুটি সংকর উদ্ভিদের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে সেখানে অপত্য কতগুলো সৃষ্টি হবে? 75% লম্বা তৈরি হবে আর 25% তৈরি হবে খাটো। এবারে এখানে আরেকটি টুইস্ট দেওয়া আছে, সেটা হলো সংকর অপত্য তৈরি হবে। আমাদের অপত্য কী কী তৈরি হয়েছিল? ক্যাপিটাল টি স্মল টি, তারপর কী তৈরি হয়েছিল? ক্যাপিটাল টি স্মল টি, আর হলো স্মল টি, এটা তৈরি হয়েছিল। এবারে বলেছে সংকর অপত্য কোন দুটি? এই একটি হলো দুটি সংকর অপত্য। তাহলে এটা 20%, এটা 25%, এটা 25%, তাহলে দুটো মিলে হচ্ছে 50%। এবারে আমাদের দিয়ে দেওয়া আছে যে এটার ক্রস করার পরে আমাদের যে টোটাল উদ্ভিদ বেরিয়েছে সেই উদ্ভিদ হলো 500টি উদ্ভিদ। মানে এই সবগুলো চারটি যে উদ্ভিদ রয়েছে, এই চারটি উদ্ভিদ মানে চারটি জিনোটাইপের উদ্ভিদ কয়টি রয়েছে? 500টি টোটাল রয়েছে। তার মধ্যে সংকর অপত্য হলো আমাদের 50%, মানে 500 50% মানে 500/2 সমান কত হচ্ছে? 250। ঠিক আছে, এই 250টি উদ্ভিদ হবে আমাদের সংকর অপত্য। তাহলে আমাদের রাইট আনসার এখানে হয়ে যাবে অপশান নাম্বার বি, 250টি উদ্ভিদ। ঠিক আছে, কীভাবে করলাম বুঝতে পারলে? চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখব।
বলেছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় কয় প্রকারের জিনোটাইপ F2-তে পাওয়া যাবে। দেখো আমরা সবগুলো এক সংকর জননের উপরেই কোশ্চেন করছি, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন সবগুলোই, ঠিক আছে। এক সংকর জনন পরীক্ষায় কয় প্রকারের জিনোটাইপ F2-তে পাওয়া যাবে। এক সংকর জননে F2-তে আমাদের কি তৈরি হয় সেটা আগে লিখব। দেখো ক্যাপিটাল টি তৈরি হবে, ক্যাপিটাল টি স্মল টি তৈরি হবে, ক্যাপিটাল টি স্মল টি তৈরি হবে, আর স্মল টি তৈরি হবে। তাহলে এটা আমাদের কি মেন্ডেলের এক সংকর জননের F2 জেনারেশনের অপত্য উদ্ভিদ, ঠিক আছে। এটা তোমরা মুখস্থ করবে যে এগুলোই কিন্তু পাওয়া যায়, বারবার ক্রস করার চেয়ে যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু তোমাদের এক্সামে আনসার বের করতে সুবিধা হবে, মানে খুব তাড়াতাড়ি তোমরা আনসার বের করতে পারবে। তাহলে F2 জেনারেশনে এই সমস্ত উদ্ভিদ আমাদের তৈরি হবে। তাহলে এবারে বলেছে যে কয় প্রকারের জিনোটাইপ পাওয়া যাবে। দেখো এটা একটা জিনোটাইপ আলাদা, ঠিক আছে। তারপর এটা একটা জিনোটাইপ আলাদা, এটা একটা জিনোটাইপ, এই দুটো জিনোটাইপ কি একই, আর এই যে জিনোটাইপটি এটি হলো আলাদা। তাহলে কয় প্রকারের জিনোটাইপ পাওয়া যাচ্ছে, এটা একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল 3টি জিনোটাইপ পাওয়া যাচ্ছে আলাদা আলাদা। তাহলে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, 3টি, ঠিক আছে। তাহলে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2-তে 3 প্রকারের জিনোটাইপ পাওয়া যাবে। তার মধ্যে দেখো 4টি উদ্ভিদ পাওয়া যাবে আর 3টি জিনোটাইপ পাওয়া যাবে, কারণ একই জিনোটাইপের 2টি উদ্ভিদ সেখানে পাওয়া যাবে, আর সেই দুটো হলো কি সংকর উদ্ভিদ, ঠিক আছে। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখব। বলেছে এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন বিশুদ্ধ জিনোটাইপের অনুপাত কি। বিশুদ্ধ জিনোটাইপ জিজ্ঞেস করেছে, বিশুদ্ধ জিনোটাইপের অনুপাত কি হবে। আবার সেম জিনিস, এক সংকর জনন F2 জেনারেশনে কি কি উৎপন্ন হয় লেখো। ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, এটা তৈরি হয় আমাদের F2 জেনারেশনে এক সংকর জননে। এবার এখানে বলেছে যে বিশুদ্ধ জিনোটাইপ, মানে আমাদের হোমোজাইগাস জিনোটাইপ বের করতে হবে। হোমোজাইগাস জিনোটাইপ কোনগুলো, যেখানে অ্যালিল দুটি কী হয় একই প্রকৃতির হয়, সেটাকে আমরা হোমোজাইগাস জিনোটাইপ বলে থাকি বা বিশুদ্ধ জিনোটাইপ। তাহলে এখানে দেখো সেম অ্যালিল দেওয়া আছে, তাহলে এটা আমাদের একটা বিশুদ্ধ জিনোটাইপ, আর এখানেও দেওয়া আছে সেম, তাহলে এটা আমাদের একটা বিশুদ্ধ জিনোটাইপ। তাহলে বিশুদ্ধ জিনোটাইপ যদি আমরা অনুপাত বের করি তাহলে কি হবে 1:1। তাহলে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, 1:1 হবে বিশুদ্ধ জিনোটাইপের অনুপাত এক সংকর জননের F2 জেনারেশনে, ঠিক আছে। চলো সব কিন্তু ইজি কোশ্চেন, তোমাদের যদি ক্রস করতে পারো, সংকরায়ন যদি করাতে পারো দুটি উদ্ভিদের মধ্যে, তাহলে সব জলভাত। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখব। বলেছে মেন্ডেলের এক সংকর জননের F2 জনুতে প্রাপ্ত 1:2 অনুপাতটি হলো। মেন্ডেলের এক সংকর জননের F2 জনুতে প্রাপ্ত 1:2 অনুপাতটি কী। অপশান আছে ফিনোটাইপ, জিনোটাইপ, হোমোজাইগোট নাকি হেটেরোজাইগোট। F2 জনুতে কী কী পাওয়া যাবে আমাদের, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, আর হলো স্মল টি। এখানে দেখো এটা একটা পাওয়া যাবে, এই জিনোটাইপ পাওয়া যাবে দুটো, আর এই জিনোটাইপ পাওয়া যাবে একটা। এই অনুপাতটির কথা এখানে বলা হয়েছে 1:2:1। অপশান দেওয়া আছে আমাদের ফিনোটাইপ, জিনোটাইপ, হোমোজাইগোট নাকি হেটেরোজাইগোট। তাহলে 1:2:1 যে অনুপাতটি আছে সেই অনুপাতটি আমাদের হয়ে যাবে অপশান নাম্বার বি, জিনোটাইপ, ঠিক আছে। রাইট আনসার হচ্ছে জিনোটাইপ। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন। বলেছে নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জননের টেস্ট ক্রস। অপশান দেওয়া আছে ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি। অপশান বিতে দেওয়া আছে ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি। তারপরে দেওয়া আছে ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি। তারপরে ক্যাপিটাল টি ক্রস ক্যাপিটাল টি। এবারে এটা আমাদের জন্য সোজা হয়ে যাবে যখন আমরা টেস্ট ক্রস কি সেটা জানব। নেক্সট স্লাইডে আমাদের দেওয়া আছে টেস্ট ক্রস, সেটা আমরা আগে দেখে নিই। দেখো বলেছে যে টেস্ট ক্রস হলো প্রথম অপত্য জনুর বা F1 জেনারেশনের সংকর বীজের সাথে, সংকর বীজ কোনটি সেটা হলো ক্যাপিটাল টি স্মল টি। এই সংকর বীজের সাথে বিশুদ্ধ প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জনিত্রী, বিশুদ্ধ, ঠিক আছে, জিনোটাইপযুক্ত জনিত্রী বলেছে, মানে প্যারেন্টস। সবার প্রথমে আমরা যাদের মধ্যে সংকরণ ঘটাই তার মধ্যে যার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রয়েছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে স্মল টি, ঠিক আছে, যার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রয়েছে তার সাথে সংকরণ ঘটানোর পরীক্ষাকে আমরা টেস্ট ক্রস বলে থাকি। তাহলে প্রথম অপত্য জনু মানে F1-এ যেটা তৈরি হবে তার সাথে যদি আমরা প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জনিত্রী জীবের মধ্যে সংকরণ ঘটাই তাহলে সেই ক্রসটাকে বা সংকরটাকে আমরা কি বলবো, টেস্ট ক্রস বা টেস্ট সংকরায়ন বলবো। এবারে কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেনে দেখো বলেছে এখানে দেওয়া আছে অপশনগুলো, এই অপশনগুলোর মধ্যে তোমাদের খুঁজে বের করতে হবে যে কোনটা F1 জেনারেশনের সংকরজীব
আর কোনটা জনিত্রীর মধ্যে প্রচ্ছন্ন জীব, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জীবটি। ঠিক আছে, এবারে এখানে অপশান নাম্বার সিতে দেখো, এই হলো আমাদের শঙ্কর আর এটা হলো আমাদের জনিত্রী জীবের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জীবটি। ঠিক আছে, তাহলে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে? অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ইজি তো একদম। আর এই টেস্ট ক্রস ব্যাক ক্রস থেকে এক্সামে কিন্তু কোশ্চেন আসে। টেস্ট ক্রস থেকে তোমাদের অলরেডি কোশ্চেন এসেছে, কোন কোশ্চেনটা এসেছে সেটাও দেখাবো। চলো, দেখা হয়ে গেল আমাদের 16 নম্বর। এবারে 17 নম্বর দেখব। বলেছে নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জননের ব্যাক ক্রস। এবারে টেস্ট ক্রস পড়লাম, এবারে ব্যাক ক্রস দেওয়া আছে। ব্যাক ক্রস হলো সেটা ক্রস যেটা হলো তোমাদের F1 জনুতে যে জীবটি তৈরি হবে, যে অপত্যটি তৈরি হবে, তার সাথে যে কোনো জনিত্রী জীবের যদি সংকরায়ন করাই, সেটা হতে পারে ক্যাপিটাল টি, সেটা হতে পারে স্মল টি, যে কোনো একটি জনিত্রীর সাথে যদি আমরা সংকর করাই তাহলে সেটাকে আমরা ব্যাক ক্রস বলবো। এটা তোমাদের টাইপ 2 হিসেবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, টাইপ 2 ক্যাটাগরি কোশ্চেন হিসেবে আসতে পারে। এখানে একাধিক আনসার হবে, তোমরা নিজেরা আগে আনসার বের করবে কী হবে। আমি অপশনগুলো আর পড়ছি না, তোমরা ভিডিওটি পজ করে তোমরা অপশনগুলো ভালো মতো দেখো, তারপর এটার আনসার করো। চলো, আমি বলে দিচ্ছি তোমাদের রাইট আনসার কী হবে। এটার কারেক্ট আনসার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার এ আর হলো অপশান নাম্বার সি, এই দুটো তোমাদের রাইট আনসার হয়ে যাবে। দেখো, ক্যাপিটাল আর স্মল আর মানে এটি হলো শঙ্কর জীব F1 জীবের। ঠিক আছে, F1 অপত্যে। আর ক্যাপিটাল আর এটা হলো জনিত্রী জীব, প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন। আর এখানে শঙ্কর জীব আর স্মল আর এটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জনিত্রী জীব। তাহলে আমাদের এখানে রাইট আনসার দুটো হয়ে যাবে, অপশান এ আর অপশান নাম্বার সি। চলো নেক্সট দেখো, এখানে দেওয়া আছে যে ব্যাক ক্রস কী। প্রথম অপত্য জনুর বা F1 শঙ্কর জীবের সাথে যে কোনো জনিত্রী জীবের সংকরায়ন ঘটানোর পরীক্ষাকে আমরা ব্যাক ক্রস বলে থাকি। বুঝতে পারলে? আগের স্লাইডে আমি বুঝিয়ে দিলাম। এবারে এখানে আরেকটি ইম্পর্টেন্ট লাইন দেওয়া আছে, বলেছে সকল টেস্ট ক্রস হলো ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস কিন্তু টেস্ট ক্রস নয়। কীভাবে বুঝবো? দেখো, ক্যাপিটাল টি স্মল টি এটি তো আমাদের টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস উভয়ই থাকবে। ক্রস যদি করাই স্মল টির সাথে, এটাকে আমরা কি বলবো? টেস্ট ক্রস বলবো। এটাকে আমরা টেস্ট ক্রস বলবো। তাহলে ক্যাপিটাল টি স্মল টি এটাকে আমরা যদি টেস্ট ক্রস বলি, আর ক্যাপিটাল টি স্মল টি ক্রস করাবো ক্যাপিটাল টি অথবা স্মল টির সাথে, এটাকে আমরা কি বলবো? ব্যাক ক্রস বলবো। তাহলে দেখো, ক্যাপিটাল টি স্মল টির সাথে যদি ক্যাপিটাল টি স্মল টির ক্রস করাই তাহলে সেটাকে আমরা ব্যাক ক্রসও বলে থাকি, সেটাকে আমরা টেস্ট ক্রসও বলে থাকি। তাহলে এই জন্যই আমরা বলতে পারি যে সকল টেস্ট ক্রস হলো ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। ঠিক আছে, এই টেস্ট ক্রসকে আমরা ব্যাক ক্রসও বলতে পারবো। কিন্তু এই ব্যাক ক্রসের ক্ষেত্রে দেখো, এবারে ভালো মতো বুঝিয়ে দিচ্ছি যে ক্যাপিটাল টি স্মল টির সাথে যদি ক্যাপিটাল টি স্মল টি করাই, এটাকে আমরা ব্যাক ক্রস কিন্তু বলবো, টেস্ট ক্রস বলা যাবে না। সেই জন্যই বলেছে যে সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। নেক্সট 18 নম্বর প্রশ্ন, বলেছে মেন্ডেলের পৃথকীকরণ সূত্রটি যে পরীক্ষা থেকে প্রাপ্ত। মেন্ডেল বিভিন্ন সূত্র দিয়েছিলেন এক সংকর জননে এবং দ্বিসংকর জননে। এবারে মেন্ডেলের একটি সূত্র হলো পৃথকীকরণ সূত্র। এই পৃথকীকরণ সূত্রটি তিনি কোন জননের উপর ভিত্তি করে দিয়েছিলেন? অপশান দেওয়া আছে এক সংকর জনন, দ্বিসংকর জনন, প্রকরণ নাকি সংকরায়ন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টামাক দিয়ে রাখো। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, এক সংকর জনন। ঠিক আছে, মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জননের উপর ভিত্তি করে তিনি এই পৃথকীকরণ সূত্রটি দিয়েছিলেন। পৃথকীকরণ সূত্রে কি বলা আছে দেখো, এখানে বলেছে কোনো জীবের নির্দিষ্ট একটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপাদানগুলি জনিত্রী থেকে অপত্যে সঞ্চারিত হলেও তারা পরস্পর মিশ্রিত হয় না। তাহলে কোনো জীবের একটি নির্দিষ্ট চরিত্র, ঠিক আছে, একটি নির্দিষ্ট চরিত্রের অন্তর্গত এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপাদানগুলি জনিত্রী থেকে অপত্যে সঞ্চারিত হলেও তারা পরস্পর মিশ্রিত হয় না, বরং জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। এখানে বলেছে যে এই যে আমাদের ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি দেওয়া আছে, এটি কি লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী। ঠিক আছে, এই লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে এই যে আমাদের দুটি অ্যালিল রয়েছে, এই দুটি অ্যালিল কখনোই এরা পরস্পর মিশ্রিত হয় না। যখন এদের গ্যামেট তৈরি করতে হয় তখন এরা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। এটি হলো পৃথকীভবনের সূত্র। এটি দিয়েছিলেন মেন্ডেল এক সংকর বা মনোহাইব্রিড ক্রসের উপর ভিত্তি করে। ঠিক আছে, চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন।
বলেছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে? খুব ইম্পর্ট্যান্ট, আর তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে 2 বার। ঠিক আছে, এই যে জিনোটাইপটি দেওয়া আছে, এই জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে? অপশান দেওয়া আছে 2 ধরনের, 4, 8 নাকি 6। এটার একটা ট্রিক রয়েছে, কিভাবে বের করতে হয় সেটা তোমাদের আমি এই স্লাইডে এখনই বোঝাবো। তোমরা নিজেরা আগে আনসার বের করবে, তারপর আমি তোমাদের সলিউশন বলে দিচ্ছি। দেখো এটা আমরা কীভাবে বের করব। এটার সূত্র হলো 2 টু দি পাওয়ার n, এটি হবে গ্যামেটের সংখ্যা। ঠিক আছে, গ্যামেটের সংখ্যা বুঝতে পারলে? 2 টু দি পাওয়ার n, যেখানে n হলো আমাদের কি হেটেরোজাইগাস অ্যালিলের সংখ্যা, হেটেরোজাইগাস অ্যালিলের সংখ্যা। ঠিক আছে, হেটেরোজাইগাস অ্যালিলের সংখ্যা, যতগুলো হেটেরোজাইগাস অ্যালিল পেয়ার থাকবে সেটাকেই আমরা n হিসেবে চিহ্নিত করব। এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটি একটি হেটেরোজাইগাস অ্যালিলের পেয়ার, আর স্মল আর ক্যাপিটাল আর এটি একটি হেটেরোজাইগাস অ্যালিলের পেয়ার। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার n এর মান কী হয়ে যাবে? n এর মান হয়ে যাবে 2। পেয়ারটাকে আমাদের বের করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2 যদি হয় তাহলে 2 এর স্কোয়ার কত? 4। তাহলে এখান থেকে আমরা 4 ধরনের গ্যামিট তৈরি করতে পারবো। এবারে এই 4 ধরনের গ্যামিট কী কী হতে পারে সেটাও আমাদের কোশ্চেনে কিন্তু আসতে পারে। সেটা কী কী হবে দেখো, এখানে যে ধরনের গ্যামিটগুলো আমাদের তৈরি হবে সেগুলো হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এই 4 ধরনের গ্যামিট এখান থেকে তৈরি হবে। বুঝতে পারলে? চলো নেক্সট। এবারে এখানে 20 নম্বর প্রশ্নে সেম কোশ্চেনই আমি দিয়েছি, ইম্পর্ট্যান্ট। এটা তোমরা নিজেরা আনসার বের করবে আর কমেন্টে জানাবে কতগুলো গ্যামেট তৈরি হবে, সেই গ্যামেটগুলো কী কী হবে সেটাও কিন্তু তোমরা অবশ্যই এখানে জানাবে। আমি অবশ্যই তোমাদের কমেন্ট চেক করব। তোমরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে পাশে থাকবে, ভিডিওটিকে একটি লাইক করবে, কমেন্ট করবে অবশ্যই। এই হোমওয়ার্কে তোমরা কমেন্ট জানাবে আর বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে। চলো এখন 21 নম্বর প্রশ্ন দেখব। দেখো 21 নম্বর প্রশ্ন বলেছে মেন্ডেলের দ্বিসংকর জননের F2 প্রজন্মের ফিনোটাইপ অনুপাতটি হলো। অপশান দেওয়া আছে 1:2:1, 3:1, 9:3:3:1 নাকি 1:2:2:2:4:1:2:1:2:1। এটা অনেক বড় অনুপাত, এটাও তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু। দেখো এখানে বলেছে মেন্ডেলের দ্বিসংকর জননের F2 প্রজন্মের ফিনোটাইপ অনুপাত কী হবে? দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রসের। এখানে তোমাদের কারেক্ট আনসার কী হবে? তোমরা আনসার পিক করেছো, একদম রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার সি। ঠিক আছে, মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত মানে যেটা বাইরে থেকে দেখা যাবে সেই অনুপাতটি হবে 9:3:3:1। আর যদি আমাদের জিজ্ঞেস করে যে জিনোটাইপ অনুপাত কী হবে, তাহলে জিনোটাইপ অনুপাত হয়ে যাবে আমাদের 1:2:, মানে এই অনুপাতটি অনেক বড়। এই অনুপাতটি কী হয়ে যাবে? এই অনুপাতটি হয়ে যাবে আমাদের জিনোটাইপ অনুপাত। ঠিক আছে, আর এটি হলো ফিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাতটা তোমরা এইভাবে মাথায় রাখবে যে 12:24:12:1। এটি হলো F2 জেনারেশনের জিনোটাইপ অনুপাত কিসের ক্ষেত্রে? ডাইহাইব্রিড ক্রস অথবা দ্বিসংকরের ক্ষেত্রে। তাহলে 12:24:12:1। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন বলেছে দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি হলো। ডাইহাইব্রিড ক্রস থেকে আমরা কোন সূত্রটি পেয়ে থাকি মেন্ডেলের? অপশান দেওয়া আছে পৃথকীকরণ সূত্র, প্রকটতা সূত্র, অসম্পূর্ণ প্রকটতা সূত্র নাকি স্বাধীন বিন্যাস সূত্র। এটাও খুব ইম্পর্ট্যান্ট, স্টামাক দিয়ে রাখবে। এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, স্বাধীন বিন্যাস সূত্র। ঠিক আছে, দ্বিসংকর জনন থেকে আমরা স্বাধীন বিন্যাস সূত্রটি পেয়ে থাকি, আর একসংকর জনন থেকে আমরা পেয়ে থাকি কি? পৃথকীভবন সূত্র। তাহলে এটা কনফিউশন কিন্তু একেবারেই করবে না যে একসংকর জনন থেকে আর দ্বিসংকর জনন থেকে আমরা কোন কোন সূত্র পেয়ে থাকি। একসংকর জনন থেকে পৃথকীভবন সূত্র আর দ্বিসংকর জনন থেকে স্বাধীন বিন্যাস সূত্র। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এবারে আমরা দেখব যে এই যে স্বাধীন বিন্যাস সূত্রটি রয়েছে, এই স্বাধীন বিন্যাস সূত্রটি কী বলেছে। এখানে কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য। তাহলে আমরা একসংকর জননে বলেছিলাম 1 জোড়া, আর এখানে বলেছে 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত্রী হতে বা জনিত্রী থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময়
একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে যে এরা পরস্পর থেকে পৃথক হয় তাই কিন্তু নয়। কি বলেছে, প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে, ঠিক আছে, সম্ভাব্য সমস্ত ধরনের সমন্বয়ে সঞ্চারিত হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপযুক্ত জীব টেস্ট ক্রস করলে উৎপন্ন অপত্যগুলির অনুপাত হবে। দেখো, যখন আমরা এই ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বির মধ্যে ক্রস করাবো, তখন এই ক্রসটাকে আমরা ডাই হাইব্রিড ক্রস বলবো। ঠিক আছে, ডাই হাইব্রিড ক্রস বলবো। তাহলে এই ক্রসটাকে যখন আমরা ডাই হাইব্রিড ক্রস বলবো, আর আমরা জানি যে ডাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে যদি টেস্ট ক্রস করানো হয় সেই ক্ষেত্রে আমাদের যে অপত্যের যে অনুপাত তৈরি হবে সেটা হবে 1:1:1:1, মানে 4টা 1 তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, যদি আমাদের ডাই হাইব্রিড ক্রস দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের ডাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে যদি আমরা টেস্ট ক্রস ঘটাই তাহলে সেখানে আমাদের অপত্যের অনুপাত হবে 1:1:1:1, আর সেটা যদি মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জননের ক্ষেত্রে টেস্ট ক্রস হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাবে 1:1। ঠিক আছে, এটি হলো মনোহাইব্রিড ক্রসের জন্য মনোহাইব্রিড, আর এটি হলো ডাই হাইব্রিড ক্রসের জন্য। এগুলো কিন্তু তোমরা সবগুলো খাতায় সুন্দর করে লিখে রাখবে। দেখো, এখানে মোবাইলে পেন দিয়ে লেখা অতটা সুবিধা হয় না, তাই লেখাগুলো খারাপ হচ্ছে। আমি যেটা বলছি সেটা তোমরা খাতায় লিখে রাখবে। ঠিক আছে, এখানে আমি লিখছি, বুঝতে পারছি যে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, আমি যেটা বলছি সেটা তোমরা খাতায় লিখে রাখবে। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে যে কোন ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটে। মেন্ডেল যে সূত্রগুলো দিয়েছে কী কী, যেমন পৃথকীকরণের সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট বা স্বাধীন বিন্যাস সূত্র, এই সমস্ত সূত্র কোন ক্ষেত্রে কাজ করে না। অপশান দেওয়া আছে পৃথকীকরণ সূত্রের ক্ষেত্রে, প্রকটতা সূত্রের ক্ষেত্রে, অসম্পূর্ণ প্রকটতা সূত্রের ক্ষেত্রে, নাকি স্বাধীন বিন্যাস সূত্রের ক্ষেত্রে। দেখো, এখানে মেন্ডেল যতগুলো সূত্র দিয়েছে প্রকটতা সূত্রের ক্ষেত্রে কাজ করে। ঠিক আছে, তারপরে প্রকটতার সূত্রের ক্ষেত্রে কাজ করবে, পৃথকীকরণ সূত্রের ক্ষেত্রে কাজ করবে, আর স্বাধীন বিন্যাস সূত্রের ক্ষেত্রেও কিন্তু কাজ করবে। কাজ করবে না কার ক্ষেত্রে, সেটা হলো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। ঠিক আছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে মেন্ডেলের সূত্র কাজ করবে না, মানে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম যদি থাকে সেটা হলো অসম্পূর্ণ প্রকটতার সূত্র। ঠিক আছে, চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন বলেছে যে ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত উভয়ই 1:2:1 অনুপাত হয় তাকে আমরা কি বলবো। তাহলে F2 জনুতে জিনোটাইপিক এবং ফিনোটাইপিক দুইয়েরই অনুপাত কী হবে, 1:2:1। স্টামাক দিয়ে রাখো, খুব ইম্পর্ট্যান্ট, এবছর আসতেই পারে এই কোশ্চেনটি। ঠিক আছে, গিয়ে দেখলে যে কোশ্চেন পেপারে এই কোশ্চেনটি এসেছে। দেখো, F2 জেনারেশনে জিনোটাইপিকের অনুপাত যা হবে ফিনোটাইপিকের অনুপাত তাই হবে, মানে আমরা বাইরে থেকে যেটা দেখব ভিতর থেকেও সেই অনুপাতটি পাওয়া যাবে, মানে তাদের জিনের মধ্যে আলাদা আলাদা অনুপাত পাওয়া যাবে। এটার একমাত্র আনসার হলো আমাদের অপশান নাম্বার বি, অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, অপশান নাম্বার বি হলো আমাদের রাইট আনসার। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপি বলো আর ফিনোটাইপি বলো উভয়ের অনুপাত 1:2:1 হয়। নেক্সট 26 নম্বর প্রশ্ন বলেছে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। অসম্পূর্ণ প্রকটতা কার মধ্যে দেখা যাবে, পাইজাম স্যাটিভাম, ড্রসোভিলা মেলানোজেস্টেরা, মিরাবিলিস জালাপা, নাকি সবগুলিতে। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন পড়ে আনসার যেগুলো বেরোয় সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার সি, মিরাবিলিস জালাপা। এই মিরাবিলিস জালাপার ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। ঠিক আছে, যেটাকে আমরা ডগ ফ্লাওয়ারও বলে থাকি বা 4 o'clock ফ্লাওয়ারও বলে থাকি। তাহলে মিরাবিলিস জালাপা হলো অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ। এই অসম্পূর্ণ প্রকটতা কি, এটা আমরা ক্রসের মাধ্যমে এখনই দেখব। দেখো, এই হলো সেই মিরাবিলিস জালাপা, যেটাকে আমরা সন্ধ্যা মালতী বলে থাকি। ঠিক আছে, এটা তোমরা সকলেই হয়তো দেখেছ, বাড়িতে থাকে। এটি হলো মিরাবিলিস জালাপা ফ্লাওয়ার বা সন্ধ্যা মালতী ফুল। ঠিক আছে, এবারে ক্রসটি কি, ক্রসটি আমরা দেখব। দেখো, এই স্লাইডে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের F2 কথা বলেছে। দেখো, এখানে আমরা ক্যাপিটাল আর যেটাকে আমরা লাল বলবো, আর স্মল আর যেটাকে আমরা হোয়াইট বলবো, এই দুটোর মধ্যে আমরা ক্রস করাবো। তাহলে ক্যাপিটাল আর হলো লাল, স্মল আর হলো সাদা। এই দুটোর মধ্যে ক্রস করার পরে আমাদের এখান থেকে আমরা পাবো ক্যাপিটাল আর এখান থেকে আমরা পাবো স্মল আর এই দুটো যুক্ত হয়ে আমাদের তৈরি হবে ক্যাপিটাল আর স্মল আর। দেখো, মেন্ডেলের সূত্রানুযায়ী আমাদের কি হওয়া উচিত ছিল, যদি আমরা লালটাকে প্রকট ধরি, সাদাটাকে প্রচ্ছন্ন ধরি, তাহলে আমাদের এই ফুলটি কি হওয়া উচিত ছিল, লাল হওয়া উচিত ছিল। কিন্তু
এই ক্ষেত্রে আমাদের ফুলটি কিন্তু লাল উৎপন্ন হয় না, লালের জায়গায় কি উৎপন্ন হবে, লালের জায়গায় উৎপন্ন হবে আমাদের এখানে গোলাপি। ঠিক আছে, গোলাপি অথবা পিঙ্ক ফ্লাওয়ার আমরা পাই। এটা হলো অসম্পূর্ণ প্রকটতা, মানে এখানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে, প্রকট বৈশিষ্ট্য অসম্পূর্ণ, তাই এটাকে আমরা অসম্পূর্ণ প্রকটতা বলি। এবারে যেহেতু বলেছে আমাদের F1 জনুতে, তাই আমাদের আমাদের F2 জনুতে বলেছে, তাই আমরা F1 জনুতে যেটা পাবো সেটাকেই সেলফ পলিনেশন করাতে হবে, মানে এই ক্যাপিটাল আর স্মল আরকেই আমরা আবার ক্রস করাবো। সেখানে কি হবে দেখি। দেখো, এই ক্যাপিটাল আর স্মল আরকে যখন আবার আমরা ক্রস করাবো, ক্যাপিটাল আর স্মল আর ক্রস ক্যাপিটাল আর স্মল আর, তখন এখান থেকে আমাদের দুটি গ্যামেট পাবো, ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে দুটি পাবো ক্যাপিটাল আর স্মল আর। এখানে আমাদের কি তৈরি হবে, F2 জেনারেশনে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, আর হলো স্মল আর স্মল আর, এগুলি F2 জেনারেশনে আমাদের তৈরি হবে। ঠিক আছে, F2 জেনারেশনে, আর আমাদের বলেছে F2 জেনারেশনেই বের করতে হবে। তাহলে এখানে দেখো, এটা হবে লাল, এটা হবে গোলাপি, এটা গোলাপি, এটা হবে সাদা। তাহলে এখানে অনুপাতটি কী হচ্ছে 1:2:1, মানে একটি লাল, দুটি গোলাপি, একটি সাদা। বাইরে থেকে দেখতেও দেখো একটি লাল, দুটি গোলাপি, একটি সাদা, আর ভিতরের থেকে মানে জিনের ক্ষেত্রে যদি তোমরা দেখো অ্যালিলের দিক দিয়ে, সেখানেও কিন্তু একটি লাল, মানে এই যে দেখো এটি একটি অ্যালিলের গ্রুপ, এটা আলাদা আর এটা আলাদা। তাহলে আমাদের জিনোটাইপ দিক থেকে বলো আর ফিনোটাইপ দিক থেকে বলো, উভয় দিক থেকেই কিন্তু F2 জেনারেশনে আমাদের অনুপাত বেরোচ্ছে 1:2:1। ঠিক আছে, আর মেন্ডেল যে ক্রস করিয়েছিল, মেন্ডেলের ক্রসে কিন্তু আমরা যদি এক সংকর জনন দেখি, তাহলে সেখানে F1 জনুতে জিনোটাইপ যেটা বেরিয়েছিল সেটা 1:2:1, আর ফিনোটাইপ যেটা বেরিয়েছিল সেটা হলো 3:1। আর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ উভয়েরই অনুপাত হবে 1:2:1। চলো নেক্সট, 27 নম্বর প্রশ্ন বলেছে ABO তন্ত্রে বিভিন্ন রক্তশ্রেণী সৃষ্টির কারণ। আমাদের যে ব্লাড গ্রুপ রয়েছে, ঠিক আছে, বা ABO রক্ততন্ত্র যে রয়েছে, সেই ABO রক্ততন্ত্রে রক্তশ্রেণী সৃষ্টির কারণ কি? অপশান আছে প্রকটতা, সহপ্রকটতা, পলিজিন, নাকি সবকটি। এটার কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি, সহপ্রকটতা বা কোডমিনেন্স। ঠিক আছে, ABO রক্ততন্ত্রে বিভিন্ন রক্তশ্রেণীর সৃষ্টির কারণ হলো সহপ্রকটতা। চলো নেক্সট, 28 নম্বর প্রশ্ন। আমাদের টোটাল 35টি প্রশ্ন রয়েছে আর 60টি প্রশ্ন রয়েছে আমাদের। আজকের ক্লাসটি অনেক বড় হয়ে গেল, আশা করছি তোমরা মনোযোগ সহকারে এখনও পর্যন্ত দেখছো। দেখো, অনেকগুলি জিন মিলে কোনো একটি চরিত্র নিয়ন্ত্রণ করলে তাকে বলা হয়, অনেকগুলো জিন থাকবে আর সেই সমস্ত জিনগুলো মিলে একটি মাত্র চরিত্রকেই নিয়ন্ত্রণ করবে, তাহলে আমরা সেই বৈশিষ্ট্যকে কী বলবো? অপশান আছে পলিজেনিক চরিত্র, মাল্টিপল জিন, প্রকটতা, নাকি সহপ্রকটতা। এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, মাল্টিপল জিন। মানে অনেকগুলো জিন, মানে মাল্টিপল জিন মিলে কি করবে, নির্দিষ্ট একটি চরিত্রকে নিয়ন্ত্রণ করবে, তাহলে আমরা সেই সমস্ত জিনগুলোকে মাল্টিপল জিন বলে থাকি। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে জীবদেহের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য একটি জিনের 2-এর বেশি অ্যালিল, একটি জিনের 2-এর বেশি অ্যালিল যদি কোনো নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থান করে, তখন ওইরূপ অ্যালিলগুলোকে মাল্টিপল অ্যালিল বলা হয়। আর ABO রক্ততন্ত্রে 4টি রক্তশ্রেণী 3 ধরনের অ্যালিলিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের কি কি রক্ত পাওয়া যায়? রক্তের গ্রুপ A, B, AB আর হলো O। ঠিক আছে, AB, O। আমাদের যে 4 ধরনের রক্তশ্রেণী রয়েছে, এই রক্তশ্রেণীগুলো কিন্তু 2-এর বেশি অর্থাৎ 3টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি কি জিন? IA, IB আর হলো IO। এই 3টি জিন দ্বারা আমাদের এই যে 4টি রক্তশ্রেণী রয়েছে, এই 4টি রক্তশ্রেণী কিন্তু নিয়ন্ত্রিত হয়। এই জন্যই আমরা ABO রক্ততন্ত্রকে কি বলবো? মাল্টিপল অ্যালিলিজমও বলবো। 29 নম্বর প্রশ্ন বলেছে প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ। মানে এখানে কোন প্রাণীর অসম্পূর্ণ প্রকটতা দেখা যাবে? অপশান দেওয়া আছে গিনিপিগ, ড্রসোফিলা, হেরিং মাছ, নাকি আন্দুলেশিয়ান মুরগি। দেখো এখানে ছবিগুলো দেওয়া আছে, এটা হলো গিনিপিগ, ঠিক আছে, এটা হলো ড্রসোফিলা মাক্খি, তারপর হলো এটা হলো হেরিং ফিশ, আর হলো আন্দুলেশিয়ান মুরগি। আমাদের কারেক্ট আনসার কী হয়ে যাবে? আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, আন্দুলেশিয়ান মুরগি। ঠিক আছে, আন্দুলেশিয়ান মুরগির ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। মানে এখানে প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে না, জনিত্রী যে বৈশিষ্ট্য রয়েছে 2 জনিত্রীর বৈশিষ্ট্য ছাড়া অন্য আরেকটি নতুন বৈশিষ্ট্যের প্রকাশ পাবে, এটিকে আমরা অসম্পূর্ণ প্রকটতা বলি। ঠিক আছে, চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন বক্তব্যটি সত্য নয়? মানে বক্তব্যটি কী হবে? মিথ্যা হবে। বক্তব্যটি সঠিক নয়, মানে বক্তব্যটি মিথ্যা।
দেখো প্রথমে দেওয়া আছে মেন্ডেল তার পরীক্ষার জন্য 7 জোড়া বৈশিষ্ট্য শনাক্ত করেন, একদম কারেক্ট। সন্ধ্যামালতী গাছের বিজ্ঞানসম্মত নাম মিরাবিলিস জালাবা, এটাও একদম কারেক্ট। তারপর বলেছে মেন্ডেলের দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাতটি হলো এটা, আর গিনিপিগের সাদা এবং মসৃণ লোম হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটাও আমাদের কারেক্ট। মেন্ডেলের দ্বিসংকর জননের জিনোটাইপিক অনুপাত এটা নয়, ফিনোটাইপিক অনুপাত হলো 9:3:1, আর জিনোটাইপিক অনুপাত কি 12:24, 12:12:1। নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখব। বলেছে পিতার রক্তশ্রেণী হেটেরোজাইগাস এ আর মাতার রক্তশ্রেণী হোমোজাইগাস বি হলে অপত্যের এ বি রক্তশ্রেণী হওয়ার সম্ভাবনা কত? এবারে রক্তশ্রেণী বের করার জন্য আমাদের ক্রস করতে হয়, ঠিক আছে। আমি চাইবো যে তোমাদের এক্সামে যাতে এ ধরনের কোশ্চেন না আসে, কারণ এগুলো তোমাদের করতে হবে, ক্রসগুলো না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। কিন্তু তবুও এক্সাম যেহেতু কিছু বলা যায় না, কোশ্চেন চলে আসতেই পারে, তাই তোমরা শিখে রাখো যে পিতার রক্তশ্রেণী হেটেরোজাইগাস এ বলেছে। হেটেরোজাইগাস এ মানে আমরা দেখলাম যে আমাদের রক্তশ্রেণীগুলো IA, IB আর হলো IO, এই 3টি অ্যালিল দ্বারাই নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। এবারে বলেছে যেহেতু হেটেরোজাইগাস এ যদি আমরা তৈরি করতে যাই তাহলে IA আর হলো IO, এটি হলো হেটেরোজাইগাস এ। আর মাতার কি বলেছে হোমোজাইগাস বি, মানে IB। এখানে দেখো দুটি অ্যালিলই সেম, এখানে দুটি অ্যালিল আলাদা, তাই জন্য এটাকে আমরা কি বলবো হেটেরোজাইগাস এ আর এটাকে হোমোজাইগাস বি। এবারে এখান থেকে যেটা তৈরি হবে সেটা কি দুটি অ্যালিল পাবো, দুটি গ্যামেট পাবো IA, IO। এখান থেকে একটি অ্যালিল পাবো, সেটা হলো IB, ঠিক আছে। এবারে এদের মধ্যে যখন ক্রস করাবো তখন কি হবে, দেখো আমরা কি ক্রস পেলাম IA, IO আর হলো IB। এবারে আমরা চেকার বোর্ড তৈরি করব, চেকার বোর্ড তৈরি করো। দেখো এখানে দেওয়া আছে প্রথমে IA আর হলো IO, আর এখানে দেওয়া আছে IB। তাহলে এখানে কি হবে IA, IB থেকে আমরা পাবো IA, IB, আর এখানে IB, IO। তাহলে এখানে দেখো আমাদের এই ব্লাড গ্রুপটাকেই আমরা AB ব্লাড গ্রুপ বলবো, আর এটাকে আমরা বলবো B ব্লাড গ্রুপ, ঠিক আছে। তাহলে এখানে যে সন্তান তৈরি হবে সেখানে একজনের হবে AB ব্লাড গ্রুপ আর একজনের হতে পারে B ব্লাড গ্রুপ। তাহলে চান্স রয়েছে AB রক্তশ্রেণী হওয়ার চান্স রয়েছে 50%, ঠিক আছে, 50% চান্স রয়েছে। তাহলে আমাদের কারেক্ট আনসার কী হয়ে যাবে, অপশান নাম্বার A, 50% হয়ে যাবে আমাদের রাইট আনসার। বুঝতে পারলে? চলো, কি বুঝতে অসুবিধা হচ্ছে, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে কোশ্চেন নাম্বার দিয়ে জানাবে, আর নাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো রয়েছে, সেখানে তোমরা যে কোনো সময় তোমাদের ডাউট পোস্ট করতে পারো, তোমাদের ডাউট কিন্তু সলভ করে দেওয়া হবে। চলো 32 নম্বর প্রশ্ন। এরপর আমরা কিছু ক্রস বামস্তম্ভ ডানস্তম্ভ মেলাবো, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের আসতে পারে। চলো দেখি এই কোশ্চেনে। বামস্তম্ভে দেওয়া আছে দ্বিসংকর ফিনোটাইপ অনুপাত, চেকার বোর্ড ধারণা, একসংকর জনন, দ্বিসংকর জনন নাকি বংশগতি সূত্র। ডানস্তম্ভে দেওয়া আছে গ্রেগর জোহান মেন্ডেল, ক্যাপিটাল টি ক্রস স্মল টি, তারপর ক্যাপিটাল Y, ক্যাপিটাল R ক্রস ক্যাপিটাল Y, স্মল r। তারপরে একটা অনুপাত দেওয়া আছে 9:3:1 আর হলো রেজিনাল প্যানেট। এবারে আমাদের ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভ মেলাতে হবে। দেখো আমি মিলিয়ে দিচ্ছি, তাহলে চলো স্তম্ভগুলো মিলিয়ে দেখি। প্রথমে দেওয়া আছে দ্বিসংকর ফিনোটাইপ, মাত্রই পড়লাম, এটার সাথে হয়ে যাবে আমাদের 4, ঠিক আছে, এর সাথে 4। দেখো 5 হবে না, মানে এখানে 1 হবে না, মানে A আর B হচ্ছে না। তারপর চেকার বোর্ডের ধারণা, এটা তোমাদের জন্য নতুন, বলে রাখি যে চেকার বোর্ডের ধারণা দিয়েছিলেন রেজিনাল প্যানেট, ঠিক আছে। 20 সাথে 5 এখানে নেই, আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, ঠিক আছে। রেজিনাল প্যানেট হবে চেকার বোর্ডের ধারণা। তারপর ওগুলো দেখে নিই। একসংকর জনন হলো ক্যাপিটাল টি ক্রস স্মল টি, অনেকবার করলাম। দ্বিসংকর জনন হলো এটা, আর বংশগতির সূত্র কে দিয়েছিলেন গ্রেগর জোহান মেন্ডেল, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে MCQ হিসেবেও তোমাদের কোশ্চেন আসতে পারে। বামস্তম্ভ ডানস্তম্ভ মেলালে কী হয়, এখানে দেখো 5টা যেহেতু নেওয়া হয়েছে অপশান, এখানে 5টা কোশ্চেন কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। নেক্সট 33 নম্বর প্রশ্ন দেখব। এখানে বামস্তম্ভে দেওয়া আছে রক্তের শ্রেণী বিভাগ, প্রকটতা ও প্রচ্ছন্নতার ব্যতিক্রম, RH ফ্যাক্টর, সর্বজনীন গ্রহিতা আর হলো সর্বজনীন দাতা। তবে ডানস্তম্ভ দেওয়া আছে সহপ্রকটতা K ল্যান্ডস্টেইনার, AB ব্লাড গ্রুপ, O ব্লাড গ্রুপ আর হলো রেসাস বানর। এখানে রক্তের শ্রেণী বিভাগ কে করেছিলেন, K ল্যান্ডস্টেইনার, ঠিক আছে। এটা হয়তো তোমাদের PYQ এসেছে, রক্তের শ্রেণী বিভাগ করেছিলেন K ল্যান্ডস্টেইনার। প্রকটতা এবং প্রচ্ছন্নতার ব্যতিক্রম হলো সহপ্রকটতা, তাহলে এর সাথে 2, বির সাথে 1, এর সাথে 2, বির সাথে 1,
এর সাথে 2 বির সাথে 1 এক জায়গায় আছে শুধু অপশন নাম্বার বি। এবারে RH ফ্যাক্টর হলো রেসাস ফ্যাক্টর, যেটা রেসাস বানরের থেকে পাওয়া যায়। তারপর সর্বজনীন গ্রহীতা মানে কে বা কোন ব্লাড গ্রুপের মানুষ সব ব্লাড গ্রুপের থেকে রক্ত নিতে পারে, এটার আনসার হয়ে যাবে তোমাদের 3, ঠিক আছে, AB ব্লাড গ্রুপ। আর সর্বজনীন দাতা হলো O ব্লাড গ্রুপ, ঠিক আছে। তাহলে দেখো এর সাথে 2, বির সাথে 1, সির সাথে 5, ডির সাথে 3 আর ইর সাথে হলো 4, ঠিক আছে, এটা হলো আমাদের রাইট আনসার। আচ্ছা নেক্সট দেখো 34 নম্বর প্রশ্নে বলেছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ক্ষেত্রে পিতা মাতা এবং সন্তানের ব্লাড গ্রুপে RH পজিটিভ হবে নাকি RH নেগেটিভ হবে। দেখো এই যে আমরা যে বলি যে A পজিটিভ, বি পজিটিভ, A নেগেটিভ, বি নেগেটিভ ব্লাড গ্রুপ যে বলি, এটা কিসের উপর, এই RH প্লাসের উপরেই কিন্তু নির্ভর করে, মানে RH ব্লাড গ্রুপের উপরে। যদি RH পজিটিভ আর তার যদি ব্লাড গ্রুপ A হয়ে থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, A পজিটিভ ব্লাড গ্রুপ। আর যদি কারো ব্লাড গ্রুপ B আর সেখানে যদি RH নেগেটিভ পাওয়া যায় তাহলে সেটাকে আমরা B নেগেটিভ ব্লাড গ্রুপ বলে থাকি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ক্ষেত্রে কি হয়, সন্তানের মৃত্যু ঘটে, মানে ফিটাস যে রয়েছে সেই ফিটাসের যে RBC রয়েছে সেই RBCর মধ্যে ব্লাস্ট হয়ে যাবে, ঠিক আছে, এর জন্য বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, মানে ফিটাসের এরিথ্রোব্লাস্ট ধ্বংস হয়ে যাবে। এই ঘটনা কখন ঘটবে, অপশান আছে পিতা যদি RH পজিটিভ, মাতা RH পজিটিভ, সন্তান RH পজিটিভ হয়, পিতা RH পজিটিভ, মাতা RH পজিটিভ, সন্তান RH নেগেটিভ হয়, পিতা RH পজিটিভ, মাতা RH নেগেটিভ, সন্তান RH পজিটিভ হয়, আর ডি নম্বর অপশানে দেওয়া আছে পিতা RH নেগেটিভ, মাতা RH পজিটিভ আর সন্তান RH পজিটিভ হয়। দেখো এক্ষেত্রে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, পিতা যদি RH পজিটিভ, ঠিক আছে, মাতা RH নেগেটিভ আর সন্তান যদি RH পজিটিভ হয় তাহলে এক্ষেত্রে কিন্তু ফিটাসের বা সন্তানের মৃত্যুর সম্ভাবনাটা অনেক বেড়ে যায়, ঠিক আছে। নেক্সট 35 নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন বলেছে প্লিওট্রপি দেখা যায়, প্লিওট্রপি কোন ক্ষেত্রে দেখা যায়, প্লিওট্রপি কি সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। তার আগে আমি অপশনগুলো বলে দিচ্ছি, সিকল সেল অ্যানিমিয়া, ফিনাইলকিটোনুরিয়া, উভয়ই নাকি কোনোটিই নয়। প্লিওট্রপি কি সেটা আগে দেখে নিই। দেখো এখানে বলেছে যে যখন কোনো নির্দিষ্ট প্রজাতির জীবের একটি জিন পরস্পর সম্পর্কযুক্ত নয় এমন একাধিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে তখন তাকে প্লিওট্রপি বলা হয়। তাহলে নির্দিষ্ট একটি জিন কি করবে, অনেকগুলো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করবে, মানে সেই বৈশিষ্ট্যগুলো দেখা যাবে কি না সেটাকে নিয়ন্ত্রণ করবে একটি মাত্র জিন। তো সেই জিনটিকে আমরা কী বলবো, প্লিওট্রপি বলবো, ঠিক আছে। আর সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমরা প্লিওট্রপ বলে থাকি। তাহলে এবারে বলেছে প্লিওট্রপি দেখা যাবে কার ক্ষেত্রে, এখানে রাইট আনসার আশা করছি তোমরা সকলে দিয়েছো, রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, উভয়ই, ঠিক আছে। প্লিওট্রপি দেখা যাবে সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আর ফিনাইলকিটোনুরিয়ার ক্ষেত্রেও, ঠিক আছে। এবারে প্লিওট্রপি কীভাবে দেখায় এটা তোমাদের সিলেবাসে নেই, তোমরা যদি ক্লাস 12-এ পড়ে থাকো, কেউ যদি এরকম আছো তাহলে অবশ্যই তোমরা ক্লাস 12-এ পড়েছো যে সিকল সেল অ্যানিমিয়া জন্য মানে কী কী ঘটে থাকে, ঠিক আছে। নিজেদের মধ্যে সম্পর্ক নেই কিন্তু তবুও বিভিন্ন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে থাকে। আর ফিনাইলকিটোনুরিয়ার ক্ষেত্রেও কিন্তু সেম। আর এই ঘটনাকেই আমরা কি বলে থাকি, প্লিওট্রপি বলে থাকি, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই 35টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে নেওয়া হয়েছে। আশা করছি তোমরা কমপ্লিট ভিডিওটি এখনও তোমরা দেখছো, ভিডিওটি অনেক বড় হয়ে গেল তবু মনোযোগ সহকারে দেখেছো, এর জন্য তোমাদের থ্যাংক ইউ। দেখো এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে তাহলে এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে। এখানে যতগুলো কোশ্চেন করানো হয়েছে সমস্ত কনসেপ্টই প্রায় এখানে কমপ্লিট করে দেওয়া আছে। তোমরা এই পিডিএফটি টেলিগ্রাম থেকে ডাউনলোড করবে, টেলিগ্রাম থেকে ডাউনলোড করার পর পিডিএফটি আবার কমপ্লিট পড়বে। আর পড়ার পরে যদি তোমাদের কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, কোনো অসুবিধা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্টে কোশ্চেন নাম্বার দিয়ে আর নয়তোবা হোয়াটসঅ্যাপে তোমরা কোশ্চেন নাম্বার দিয়ে অবশ্যই জানাবে, তোমাদের কনফিউশন ডাউট সমস্ত কিছু সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। এবারে যখন তোমরা পিডিএফ ডাউনলোড করবে সবার শেষের পেজে কানেক্ট উইথ আসের এই পিডিএফটি থাকবে, এখানে তোমরা ক্লিক হেডে ট্যাপ করলে সরাসরি আমাদের সেই রেসপেক্টিভ গ্রুপ অথবা চ্যানেলগুলোতে চলে যেতে পারবে। সেখানে তোমরা আমাদের ফলো এবং আমাদের সাথে যুক্ত হতে পারবে, আমাদের সাথে তোমাদের ডাউট, তোমাদের এক্সাম রিগার্ডিং বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের সাথে শেয়ার করতে পারবে, ঠিক আছে। তাহলে চলো, তোমরা যারা যারা এখনও পর্যন্ত কমপ্লিট এই ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। এভাবেই তোমরা খাটতে থাকো, তোমাদের সিলেকশন অবশ্যই হবে, ঠিক আছে, কারণ কোশ্চেন এই সেটগুলো থেকেই কিন্তু আসবে। তোমরা এখন কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, হেল্পফুল হলে অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে, এ ধরনের আমাদের আরও বিভিন্ন টপিকের উপরে কোশ্চেন চাই, ঠিক আছে। আর ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।